দেখো প্রপোজড অ্যাকশন, তা এই জন্য মানে প্রস্তাবিত একটা কার্যক্রমের একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, কিরকম প্ল্যানটা করা যেতে পারে গভর্নমেন্টের জন্য। টু অ্যাচিভ দিস অবজেক্টিভ, অর্থাৎ সেক্টর বেসড প্ল্যান করার জন্য দ্য গভর্নমেন্ট ক্যান ওয়ার্ক উইথ দ্য রিলেভেন্ট স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারের মধ্যে আগে বলেছি কয় ধরনের আছে, employers, employees, trade unions, right? এরা হলো মেইন স্টেক হোল্ডার্স। But in particular professional technical associations, BUET, Institute of Engineers, Institute of Architects, BMA, Public Health Associations, NGOs, etc. তার মানে কি, এই ধরনের পরিকল্পনা গ্রহণ করার জন্য গভর্নমেন্ট রিলেভেন্ট স্টেক হোল্ডার্স সে সাথেই কাজ করবে না শুধুমাত্র, বরং অন্যান্য প্রফেশনাল যারা এই এরিয়াতে নলেজেবল, এই সেফটি অ্যান্ড হেলথ ইস্যুজ নলেজেবল, কিভাবে ইন্ডাস্ট্রিতে এগুলো প্রোটেক্ট করা যায়, ইমপ্রুভ করা যায়, সেটার জন্য কিছু প্রফেশনাল আছে যারা খুব নলেজেবল এবং স্কিল। এদের মধ্যে বুয়েটে যারা আছে, বুয়েটের এক্সপার্টিজ না যেতে পারে, বুয়েটে প্রফেশনাল যারা আছে তাদের, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, বিএমএ, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনস, এনজিও, এটসেট্রা এটসেট্রা, তাদের কিন্তু হেল্প না যেতে পারে। অ্যান্ড এমপ্লয়ার্স অ্যান্ড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভস, এমপ্লয়ারদের রিপ্রেজেন্টেটিভ থাকবে সেখানে। ইউনিয়ন বলতে এখানে কিন্তু ট্রেড ইউনিয়ন, ট্রেড কথাটা লেখে নেই, কারণ আগে লেখা হয়েছে তো সেজন্য লেখে নাই, কিন্তু আমি মনে করি ট্রেড কথাটা দিয়ে দিলে ভালো হবে। ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ, ট্রেড ইউনিয়ন হলো যারা কর্মচারী কর্মকর্তা, তাদের সমিতি থাকে, বিভিন্ন রকম অর্গানাইজেশন থাকে, আগেও আমরা বলেছি, তাদেরও ইনভলভমেন্ট আছে। এখন এরা কি করবে, এদের সহযোগিতা নিয়ে সরকার কি করতে পারে, মানে এরা কিভাবে সহযোগিতা করে সরকারকে? একটা হলো যে দেখো কিভাবে সহযোগিতা করতে পারে এরা, আইডেন্টিফাই স্পেসিফিক হ্যাজার্ডস অ্যান্ড রিস্ক ইন ইচ সেক্টর। ওই যে সেক্টর ওয়াইজ বলেছি যেহেতু, তাহলে প্রত্যেক সেক্টরে যে যে সমস্ত হ্যাজার্ডস আছে বা রিস্ক আছে সেগুলো আইডেন্টিফাই করা, শনাক্ত করা, এটা হলো একটা কাজ হতে পারে তাদের। প্রফেশনালরা, তারা যেহেতু প্রফেশনাল এক্সপার্টিজ, তারা এগুলো ভালো করে জানে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। সেকেন্ড হলো প্র্যাকটিকেবল টেকনিক্যাল মেজার্স দ্যাট ক্যান বি টেকেন ইনটু রিডিউস দিস হ্যাজার্ডস অ্যান্ড রিস্ক। এই হ্যাজার্ড এবং রিস্কগুলো রিডিউস করার জন্য এমন সব ব্যবস্থা গ্রহণ করা, টেকনিক্যাল ব্যবস্থাপত্র যেগুলো প্র্যাকটিকেবল, প্র্যাকটিক্যাল মানে কি বাস্তবসম্মত, যেগুলো ইমপ্লিমেন্ট করার যোগ্য, এইটা আরেকটা। থার্ড হলো হাউ এমপ্লয়ার্স নিড টু চেঞ্জ দ্য ওয়ে দে ম্যানেজ হেলথ অ্যান্ড সেফটি। বর্তমানে এমপ্লয়াররা যেভাবে হেলথ এবং সেফটিকে ম্যানেজ করছে, এটা কিভাবে চেঞ্জ করা যায়, হ্যাঁ, কি ধরনের চেঞ্জটা আনতে হবে, এই ব্যাপারেও মানে কি বলবে, পরীক্ষা নিরীক্ষা করে সাজেশনস ডেভেলপ করা। নাম্বার 4 ডি আর কি, হোয়াট হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং নিডস should be provided by employer bodies and trade unions to current workers and new recruits. যে ধরনের সেফটি এবং হেলথ ট্রেনিং প্রয়োজন সেগুলা প্রোভাইড করা যেতে পারে কাদের দ্বারা, এমপ্লয়ার বডিজ, অর্থাৎ মানে এমপ্লয়মেন্টে যারা ইনভলভ আর কি, রিক্রুটমেন্টে যারা ইনভলভ, মালিক হতে পারে, বা মালিক নিয়োগ দিয়েছে, আবার ম্যানেজার পজিশন তাদেরকে দিয়ে রিক্রুটমেন্ট করে তারা হতে পারে, ট্রেড ইউনিয়নের ব্যক্তিবর্গ, ইভেন ওয়ার্কার্স বা এমপ্লয়ার্স, ইভেন নিউলি রিক্রুটেড বা সামনে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকেও নিয়োগের পর তাদেরকে মানে নতুন রিক্রুটমেন্ট যারা পেয়েছে তাদেরও ইনভলভমেন্ট থাকবে। কি ধরনের ইনভলভমেন্ট, যে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কি ধরনের ট্রেনিং দিতে হবে এবার সিদ্ধান্ত আসবে। তার মানে কি, তোমার একটা ইন্ডাস্ট্রিতে পুরোনো ওল্ড এমপ্লয়িজ আছে, আবার নিউ এমপ্লয়িজ কিন্তু আমরা মাঝে মাঝে রিক্রুটমেন্ট করি, তাই না? তো এক্ষেত্রে দুইজনের জন্য তো আমাদের ট্রেনিং একরকম হবে না, তাই না? তুমি একটা ইন্ডাস্ট্রিতে 10 বছর 15 বছর 20 বছর চাকরি করছো, ইউ আর অলরেডি স্কিল, তোমার ইমপ্রুভমেন্টের জন্য তোমার হয়তো আরো উন্নত মানের বা আরো উপর লেভেলের ট্রেনিং দেওয়া হবে। বা নিউলি রিক্রুটেড এমপ্লয়ি যাদেরকে কেবল নিয়োগ দেওয়া হয়েছে, ওরা হয়তো আগে কখনো চাকরি করে নাই বা করলেও কম করেছে, তাদের ট্রেনিং তো আর একরকম হবে না, তাই না? সেই জন্য তাদের নিড অনুযায়ী
ট্রেনিং এর ব্যবস্থা করা আর কি, হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং এর। এরপরে বলা হচ্ছে দিস সেক্টর প্ল্যানস উইল বি ডেভেলপড on the basis of research into a cross section of working places in each of these sectors. এগুলা করতে হলে কি করতে হবে? এই যে যাদের কথা বললাম, বুয়েটের যে এক্সপার্টস প্রফেশনালস, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, এরকম কয়েকটা প্রতিষ্ঠানের কথা বলছি, তাই না? তারা রিসার্চ করবে, রিসার্চের মাধ্যমেই তো এটা সার্ভে করতে পারে, রিসার্চ করবে, পরীক্ষা নিরীক্ষা করে তারা কিন্তু এই ইয়েগুলা বের করবে, যে পয়েন্টগুলো আমরা চারটা বললাম, এ বি সি ডি, and will be assisted by the survey work into health effects which has been carried out by the Ministry of Health. এবং এক্ষেত্রে আমরা সার্ভে ওয়ার্কের হেল্প নিতে পারি, মানে সার্ভে কথা বলছি, রিসার্চ সার্ভে কাইন্ড অফ রিসার্চ, যেটা কাদের দ্বারা করা হয়? এটা করা হয় মিনিস্ট্রি অফ হেলথ দ্বারা। মিনিস্ট্রি অফ হেলথে সার্ভে পরিচালনা করে, রিসার্চ করে, সেইটার মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। তাদের পৃষ্ঠপোষকতায় ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা অন্য কোনো সাপোর্টের যদি প্রয়োজন হয়, each sector's employers representatives will take responsibility for the implementation of the sector plan amongst its member employers and set up mechanisms to ensure that the implementation of these plans are monitored. প্রত্যেক সেক্টরে কিন্তু আলাদা আলাদা এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ আছে, তাই না? তোমার সেক্টরে তোমার লোক আছে, আমার সেক্টরে আমার লোক আছে, বিভিন্ন ধরনের সেক্টরে বিভিন্ন রকম লোক আছে। সো ইচ সেক্টরস এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ যারা যে যার যার সেক্টরে এমপ্লয়ার এমপ্লয়ীদেরকে নিয়োগ দেয়, যারা এই নিয়োগের ক্ষেত্রে যারা দায়িত্বশীল আর কি, they will take the responsibility for the implementation of the sector plan. ওই যে আগে প্ল্যানের কথা বললাম উপরে, এই প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করবে কারা? এই প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করবে তারাই যারা এমপ্লয়ার আছে, যারা এমপ্লয় করছে, তাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের প্রতিনিধিত্ব ব্যক্তিবর্গ। and set up mechanisms to ensure that the implementation of these plans are monitored, এবং ওই ইমপ্লিমেন্টেশনটা যে হচ্ছে সেটাও মনিটর করার জন্য ব্যবস্থা থাকতে হবে, সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, তাই না? মনিটরিং না করলে হয়তো সঠিকভাবে করবে না, সেই জন্য মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। This will include the development of safety manuals relevant to each sector. Very important point কিন্তু এটা, যে এক্ষেত্রে আমরা প্রত্যেক সেক্টর ওয়াইজ আমরা ম্যানুয়াল তৈরি করতে পারি, মানে কোন সেক্টরে কি ধরনের ব্যবস্থাপত্র নেওয়া হবে। সো সেক্টর ওয়াইজ যে প্ল্যান, সেটা আমরা এখানে করার কথা বলা হয়েছে। এরপরে আমাদের আসছে হলো ডেভেলপমেন্ট অফ ইনসেন্টিভ স্কিমস ফর এমপ্লয়ার্স। একটু দ্বারা ওকে, সো ডেভেলপমেন্ট অফ ইনসেন্টিভস ফর এমপ্লয়ার্স, এখানে প্রথমে আসছে ব্যাকগ্রাউন্ডে, ইট ইজ accepted that all sort of incentives, financial and non-financial incentive, reward, এটার ব্যবস্থা থাকতে হবে। কাদের জন্য? এমপ্লয়ারদের জন্য, মালিকের জন্য। তাহলে ইনসেন্টিভ দিলে কি হবে? তারা কিন্তু সরকারের যে রুলস রেগুলেশন, তাদের যে সরকারের যে প্ল্যানগুলো, সেগুলো ইমপ্লিমেন্ট করতে কিন্তু উদ্যত হবে। So they can be given incentives in terms of financial or non-financial matters. এটা কি করবে? It will ensure that that programs operate effectively and successfully. Successfully এবং effectively প্রোগ্রামটা রান হচ্ছে, এইটা এনশিওর করবে। However, employers at present have few incentives to be motivated towards the improvement of the OSA's condition at their business enterprises. বর্তমানে কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই।
বর্তমানে কিন্তু এটা নাই, সেই জন্য দেখো তারপরে হেডিং দিয়েছে প্রপোজড অ্যাকশন। তাহলে আমরা কি ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারি, প্রস্তাবিত অ্যাকশনগুলো কি? To achieve this goal, the government will, এই গোলটা, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য গভর্নমেন্ট কি করতে পারে সেটা আমরা এখন আলোচনা যাচ্ছি এরপরে। এক নাম্বার, অ্যামেন্ড গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পলিসিস। গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলা সংশোধন করা, অ্যামেন্ডমেন্ট সংশোধন করা আর কি, so that only employers capable of and willing to comply with the OSA's law are more likely to obtain contracts. নিশ্চয়ই বুঝতে পেরেছে এখানে কি, এখানে বোঝানো হচ্ছে যে সমস্ত এমপ্লয়ার বা মালিক, ওনার অফ দি ইন্ডাস্ট্রি, রাইট? আমি কখনো এমপ্লয়ার বলছি, কখনো মালিক বলছি, এখানে তোমরা জানো যে মালিক নিজ থেকে নিজেও এমপ্লয়মেন্ট নিয়োগ দিতে পারে, অথবা সে তার প্রতিষ্ঠানে বড় কোন কর্মকর্তা রেখে দিয়েছেন অনেক হাই পেমেন্ট করে, তিনি সবকিছু দেখভাল করবেন, তিনি এটা করবেন। সো এমপ্লয়ার্স capable of and willing to comply, যারা যোগ্য দক্ষ, যে সমস্ত এমপ্লয়ার এবং আগ্রহ আছে যে তারা ওএসসিএস মেনে চলবে। ওএসসিএস কি? অর্গানাইজেশনাল সেফটি অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট ল, যারা মেনে চলবে তাদের তাদের সাথে কন্ট্যাক্ট করা উচিত, এবং আর মোর লাইকলি টু অবটেইন কন্ট্রাক্টস, অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করা না করে এদের সাথে, এদেরই চান্স পাওয়ার সম্ভাবনা, মানে এমন ভাবে এটা একটা পলিসি ডেভেলপ করবে যে যারা এটার সাথে কমপ্লাই করবে, অর্থাৎ গভর্নমেন্টের যে প্ল্যান প্রোগ্রাম এটার সাথে যারা মেনে নিবে তাদের সাথেই কন্ট্রাক্ট হবে, এরকম একটা নিয়ম করা। তাহলে আলটিমেটলি কি, যারা একটা ফাঁকিবাজি করতে চায়, যারা এত কিছু ধার ধারে না, তারা কিন্তু তখন আগ্রহী হবে সেফটি অ্যান্ড হেলথ রিলেটেড ইস্যুস গুলোকে অ্যাড্রেস করার জন্য। Second point, along with other stakeholders, establish safety prices and competitions in different sectors to develop and celebrate best practice. অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে পাশাপাশি আর একটা কাজ কি করতে হবে, এস্টাবলিশ সেফটি প্রাইজেস অ্যান্ড কম্পিটিশন, অর্থাৎ এই যে এন্টারপ্রাইজগুলো, অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি, এদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে প্রাইজ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে কি প্রাইজ নেওয়ার জন্য কম্পিটিটিভ হবে, তারা কাজ করবে এবং তারা সেফটি ব্যাপারটাকে এনশিওর করার জন্য ট্রাই করবে। এরপরে হলো ওয়ার্ক উইথ লার্জ কোম্পানিজ টু এনকারেজ দেম টু কনসিডার দ্য সেফটি প্র্যাকটিসেস ইন দেয়ার সাপ্লাই চেইন। বড় বড় কোম্পানি যেগুলো আছে তাদের সাথে কাজ করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে যেন তারা সেফটি প্র্যাকটিসগুলোকে প্রাধান্য দেয় এবং এর জন্য একটা সাপ্লাই চেইন তারা যেন তৈরি করে। এরপরে হলো 4 নাম্বার, কনসাল্ট উইথ ব্যাংকস অ্যান্ড আদার লেন্ডার্স অ্যাবাউট whether they can provide improved financial assistance to companies who observe OSA's laws and practices for health and safety improvement. সেই সমস্ত ব্যাংক এবং লেন্ডারদের সাথে কনসাল্ট করতে হবে, যে সমস্ত ব্যাংক কি ধার দিবে, ঋণ দিবে, ফাইন্যান্সিয়াল হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য কোম্পানিকে, তারা মানে কি ক্ষেত্রে, সেফটি অ্যান্ড হেলথ ইস্যুতে, হেলথ এবং সেফটি রিলেটেড বিষয়গুলোকে ইমপ্রুভ করার জন্য ফাইন্যান্সিয়াল সহযোগিতার কথা বলা হয়েছে। এরপরে 5 নাম্বার, কনসিডার এ ডেভেলপমেন্ট অফ ট্যাক্স কোম্পানিজ ফর রিলেটেড সেফটি ইকুইপমেন্ট। Consider and development of tax exemptions for selected safety equipment. তো বুঝতেই পারছো এখান থেকে তার মানে কি, ট্যাক্স মকুব করা, সব ক্ষেত্রে না, সিলেক্টেড সেফটি ইকুইপমেন্ট, মনে করো দামি একটা ইকুইপমেন্ট খুবই সেফটি এনশিওর করে,
তো তাহলে এমন পলিসি থাকবে যে ঠিক আছে তোমার একটা সেফটি ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট বিদেশ থেকে আনবে, কিন্তু এটা অনেক ট্যাক্স দিতে হয়। সরকার যদি তখন ট্যাক্সটাকে মওকুফ করে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু এমপ্লয়ার যারা বা মালিক পক্ষ যারা, তারা কিন্তু ওই ইনস্ট্রুমেন্টটা সেফটির জন্য কিনতে আগ্রহী হবে। আর যখনই ট্যাক্স ধরা হয় তখন কিন্তু হারিয়ে ফেলে, যে আমি নিয়ে আসবো বিদেশ থেকে 10 লাখ টাকা দিয়ে, আবার ট্যাক্স দেওয়া লাগবে 12.5 লাখ। হ্যাঁ, এটা অনেক সময় কিন্তু এটা একটা প্রবলেম। সো এটা একটা হতে পারে ওয়ে। এরপরে আছে কনসিডার ডেভেলপমেন্ট অফ, সরি, সাপোর্ট দ্য ডেভেলপমেন্ট অফ এ লোকাল ইন্ডাস্ট্রি অ্যাবল টু প্রোভাইড এমপ্লয়ার্স রিজনেবলি প্রাইস সেফটি ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস। সাপোর্ট দ্য ডেভেলপমেন্ট অফ লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টকে সাপোর্ট করতে হবে। এটা কে করবে? গভর্নমেন্ট। যেগুলো কি অ্যাবল টু প্রোভাইড টু এমপ্লয়ার্স রিজনেবলি প্রাইস সেফটি ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস, যে সমস্ত লোকাল ইন্ডাস্ট্রিগুলো সেফটি ইকুইপমেন্ট যৌক্তিকভাবে, মানে যেটার জন্য যেরকম সেফটি প্রয়োজন এরকম ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট কিনে দেয়, অ্যান্ড সার্ভিসেস। এরপরে আছে কনসিডার ওয়েদার রিকোয়ারিং আইএসও সার্টিফিকেশন। আইএসও হলো কি? ইনস্টিটিউট অফ সেফটি অর্গানাইজেশন। এরকম যদি ইনস্টিটিউট থাকে তাহলে সেখানে সবাই যদি বাধ্যতামূলক ওখানে কোর্স করে, সার্টিফিকেট কোর্স, তাহলে কিন্তু তাদের স্কিলটা বাড়বে। সার্টিফিকেশন শুড বিকাম এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর সার্টেন কোম্পানিজ টেন্ডিং ফর সার্টেন কন্ট্রাক্টস। এটা ভ্যারি করে, সব কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে একই রকম নয়। বাট আমরা যদি এটা ম্যান্ডেটরি করে দিই যে সবাইকে আইএসও সার্টিফিকেট পেতে হবে, তাহলে কিন্তু সবাই কিন্তু আইএসও সার্টিফিকেটের জন্য ওইখানে ট্রেনিংটা গ্রহণ করবে। আলটিমেটলি কি হবে? ট্রেনিং এর ফলে তাদের স্কিল ডেভেলপ হবে, দে ক্যান কন্ট্রিবিউট টু দি সোসাইটি, সোশ্যাল সায়েন্স। এরপরে আছে আমাদের হলো এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স। একটু উপরে দিকে এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স ওয়ার্কার্স। এখানেও কিন্তু দেখো নাম থেকে কিন্তু বোঝা যায় যে ওয়ার্কার্স বা এমপ্লয়িজ যারা কাজ করে খায় আর কি, যারা ইন্ডাস্ট্রিতে, তাদের এবং এমপ্লয়ারদের জন্য যারা নিয়োগ দেয় তাদের জন্য শিক্ষা ও ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার। ফার্দার এডুকেশন, ফার্দার ট্রেনিং। কেমন? দেখো বলছে গভর্নমেন্টের বর্তমানে কিন্তু এই সুযোগটা কম। দ্য গভর্নমেন্ট কনসিডার্স দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট এমপ্লয়ার্স, কন্ট্রাক্টরস, এরপরে ইয়েটা শব্দটা পুরোটা আসে নাই, আমি জানি না কি লিখছে। ইন কন্ট্রোল অফ ওয়ার্কিং প্লেসেস আন্ডারস্ট্যান্ড দেয়ার ওএসএইচ অব্লিগেশনস। গভর্নমেন্ট এইটা স্বীকৃতি দেয় যে এমপ্লয়াররা এবং এডুকেটররা সবাই নিয়ন্ত্রণে আছে। কিসের নিয়ন্ত্রণে? মানে সবাই বুঝতে পারে আর কি যে ওএসসিএইচ অব্লিগেশনটা তার কি কি আর কি। ওএসসিএইচ হলো অর্গানাইজেশনাল সেফটি অ্যান্ড হেলথি, অ্যান্ড হ্যাভ অ্যাক্সেস টু প্রপার অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইস হবে, কিন্তু প্রপার অ্যাডভাইস পেতে বা গাইডলাইন পাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাক্সেসটা তেমন নাই, কিন্তু থাকা উচিত। OSH obligations and have access to proper advice and guidance on what actual steps they need to take to comply with them. তাহলে কি হবে? যে ধরনের এগুলা ইনফরমেশন যখন এমপ্লয়ি পাবে, সে কিন্তু পরবর্তীতে এটা কমপ্লাই করার জন্য, মেনে চলার উদ্যত হবে। শুধু এমপ্লয়ি না, এমপ্লয়ারদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। It is also important কথাটা আসেনি, খেয়াল করে, এটা বোঝা যাচ্ছে। ইম্পর্টেন্ট দ্যাট workers are informed about their rights relating to OSCAs. ওয়ার্কারদেরকে ইনফর্ম করতে হবে, ইট ইজ দ্য রাইট। কি ব্যাপারে? তাদের OSH রাইট, অর্থাৎ অর্গানাইজেশনাল সেফটি অ্যান্ড হেলথ, and what they can play to improve the OSH conditions.
এবং সবারই ওএসএইচ কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য তাদের কি অবদান, সেই বিষয়েও তাদেরকে ইনফর্ম করতে হবে। এখন আমরা দেখি যে প্রপোজড অ্যাকশন কি। ওটা তো হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হলো যে আমাদের কি ঘাটতি আছে, সরকারের কি কোনো স্টেপ নিতে হবে কিনা। তো এখন যে স্টেপগুলো যে সাজেস্টেড, কিন্তু প্রপোজড, প্রস্তাবিত অ্যাকশন। Government may take the following actions as a part of the awareness system. প্রথমে কি আছে দেখো, সেলিব্রেট ন্যাশনাল সেফটি অ্যান্ড হেলথ ডে। তোমরা 1 মিনিট ওয়েট করো, আমি একটু আসছি। ওকে, সো এখানে যে প্রপোজড যে অ্যাকশন গভর্নমেন্টের হতে পারে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য। আসলে ইট ইজ এ পার্ট অফ অ্যাওয়ারনেস বিল্ডিং। অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য যে প্রথমে সেলিব্রেট ন্যাশনাল সেফটি অ্যান্ড হেলথ ডে। যে কোনো ডে কিন্তু আসলে একটা গুড একটা উদ্দেশ্য থাকে আর কি। হ্যাঁ, সুন্দর একটা অবজেক্টিভ থাকে। এই যে আমাদের মনে করো যে সাইকোলজি যেটা আছে, মেন্টাল হেলথ ডে, এটা পালন করে ডিপার্টমেন্ট থেকে। এটা মানুষকে সচেতন করার জন্য about your mental health, about the psychological problems you may suffer from, যে মানুষকে মানে উদ্দীপনার জায়গানো, ইন্সপায়ার করার জন্য। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা সাইকোলজিস্টকে দেখাবে, কাউন্সিলরের সাথে কথা বলবে, হ্যাঁ, সচেতনতা বাড়ানো আর কি। একইভাবে ইন অ্যান ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশন, কোম্পানি, এন্টারপ্রাইজ, যাই বলো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সহায়ক হয় যে ন্যাশনাল সেফটি অ্যান্ড হেলথ ডে যদি আমরা যদি একটা করি এবং সেটা যদি পালন করা হয়, তাহলে কিন্তু মানুষ এই ব্যাপারে সচেতনতা বাড়ে। এরপরে পয়েন্ট হল পাবলিসিটি ইন দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট টিভি চ্যানেল। যত রকম পাবলিক এবং প্রাইভেট টিভি চ্যানেল আছে সেখানে প্রচার করা আর কি। অ্যান্ড আদার মিডিয়া, অন্যান্য মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া আসছে প্রচুর, অন্যান্য মিডিয়াতে এটা প্রচার করা। আবার বলছি, প্রচার করার উদ্দেশ্যটা কি? মানুষ সচেতন হবে, সচেতনতা বাড়বে। টু ইমপ্রুভ অ্যাওয়ারনেস, বিল্ড আপ অ্যাওয়ারনেস। এরপরে প্লেস বিলবোর্ড ইন ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট প্লেসেস। বিলবোর্ড স্থাপন করা। আমাদের ঢাকা শহরে তো বিলবোর্ড দিয়ে ভরা। তো এইরকম ভালো বিলবোর্ড স্থাপন করতে হবে, হ্যাঁ, যে ন্যাশনাল সেফটি অ্যান্ড হেলথ রিলেটেড, যেগুলো মানব কল্যাণের জন্য, হ্যাঁ, গুরুত্বপূর্ণ আর কি। মানুষ সচেতন হবে, এগুলো দেখে মানুষ লার্ন করবে, শিখবে। শুধু আমি কি করলাম, হ্যাঁ, এগুলো গাল গপ্প তোমাদের কাছে করে কোনো লাভ নাই। এরপরে যেটা আছে, অ্যারেঞ্জ ট্রেনিং অ্যান্ড মোটিভেশন অফ ওয়ার্কার্স অ্যান্ড স্টাফস। আমরা অনেকবার এগুলো আলোচনা করেছি। স্টাফদের প্রশিক্ষণ ব্যবস্থা করা আর কি, তাদেরকে মোটিভেট করা, মোটিভেশনাল স্পিচ এরকম অনেক সময় কিন্তু অ্যারেঞ্জ করা যায়। হ্যাঁ, মোটিভেশনাল স্পিচ অ্যারেঞ্জ করা, ট্রেনিং এর ব্যবস্থা করা। বাট অল দিস শুড বি রিলেটেড টু সেফটি অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট, রাইট? আমরা যেহেতু উই আর টকিং অ্যাবাউট অর্গানাইজেশনাল হেলথ অ্যান্ড সেফটি, সেই জন্য কিন্তু। এরপরে ডিস্ট্রিবিউট সেফটি অ্যান্ড হেলথ হ্যান্ডআউটস। এই হেলথ রিলেটেড হ্যান্ডআউট তৈরি করা, বিভিন্ন ডকুমেন্ট থাকে, পলিসি বুক, ফেস্টুনস, ব্যানার্স, এগুলা ডিস্ট্রিবিউট করা মানুষের মাঝে ফ্রি। তাহলে মানুষ এগুলো দেখবে, জানবে, পড়বে, শুনবে, এভাবে তাদের মধ্যে সচেতনতা বাড়বে। ইনক্লুড OSE সাবজেক্টস ইন কোর্স কারিকুলাম এট অল লেভেলস অফ এডুকেশন। আমাদের শিক্ষার যত স্তর আছে প্রত্যেক স্তরে এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যে বিষয়টা আছে, এই বিষয়টাকে ইনক্লুড করা কারিকুলামে, সব এডুকেশনের সব ইয়েতে। এখন তো ওইভাবে নাই মনে হয়। হ্যাঁ, সেফটি মানে ইন্ডাস্ট্রি বিষয় শুধু হয়তো গার্মেন্টসে যারা বা তোমরা যারা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে পড়ো,
এই সাবজেক্টে পড়ো তাদের ক্ষেত্রে হয়তো এটা আছে, বাট এটা কিন্তু সব কারিকুলামে নাই। কিন্তু এইখানে লেখো সাজেস্ট করছে সব লেভেলের কারিকুলামে এটা যদি ইনক্লুড করা যায়, দ্যাট উইল বি মাস মাস বেটার। এরপর আছে এস্টাবলিশ ইন হাউস ট্রেনিং ফ্যাসিলিটিস। ডেফিনেটলি যে যে কোম্পানিতে জব করে, যে ইন্টারভিউ জব করে, সেখানে ইন হাউস তাদের নিজেদের ওইখানেই ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে। যদিও কখনো কখনো কিন্তু অন্য কোথাও ভাড়া নিয়েও করা যায়। মেইনলি ভাড়ায় নিয়ে যায়নি, মূল কথা হলো এমপ্লয় মানে ওয়ার্ক সেটিং আর কি, ওইখানে ট্রেনিং এর ব্যবস্থা করা। ফ্যাসিলিটেট ম্যানেজমেন্ট স্টাফস ফর হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। হ্যাঁ, যাদেরকে ম্যানেজমেন্ট স্টাফ বলা হয়, ম্যানেজার হায়ার লেভেলে, উপর লেভেলে যারা নিয়োগপ্রাপ্ত, তাদের ফার্দার এডুকেশনের জন্য যদি প্রয়োজন পড়ে আর কি, একজন কি অনার্স কমপ্লিট করেই এত বড় পজিশনে চলে আসছে, সো তাকে আমি মাস্টার ডিগ্রি করার যদি সুযোগ দিতে পারি, তাহলে হি আর শি উইল বি মোর স্কিলড, তাই না, নলেজেবল, আরো নলেজেবল হবে এবং স্কিলড হবে। এতে কিন্তু ইন্ডাস্ট্রি বা ইনস্টিটিউট বেনিফিটেড হবে। এস্টাবলিশ, আচ্ছা এটা বলেছি, ফ্যাসিলিটেট ম্যানেজমেন্ট শিপস ফর হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। হায়ার এডুকেশনের জন্য এবং ট্রেনিং এর জন্য ম্যানেজমেন্ট শিপকে ফ্যাসিলিটেট করতে হবে। এটা বুঝতে পারছো নিশ্চয়ই। একই ব্যক্তিবর্গ যদি বারবার যদি ম্যানেজারের ইয়েতে থাকে, তাহলে এটা একঘেয়েমি আসে, অন্যদের সুযোগ দিতে হবে, তাই না? সেই জন্য ফ্যাসিলিটেট ম্যানেজমেন্ট শিপস ফর হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ম্যানেজমেন্ট, সরি ম্যানেজমেন্ট স্টাফ, শিপ না, ম্যানেজমেন্ট স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফদের জন্য এডুকেশন এবং ট্রেনিং এর ব্যবস্থা করা আর কি। অর্থাৎ যারা ম্যানেজার পজিশনে আছে তাদেরও ট্রেনিং এর প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তাদেরকে সেই প্রয়োজনের জন্য ফ্যাসিলিটেট করা, তাদেরকে এনকারেজ করা, প্রয়োজনে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়া ফর রিসিভিং ট্রেনিং অর এডুকেশনাল ট্রেনিং। এরপরে আছে এনগেজ ট্রেড ইউনিয়নস। এখানে ট্রেড ইউনিয়ন বলা আছে, আগেরটাতে শুধু ইউনিয়ন ছিল। এন্ড আদার লেবার অর্গানাইজেশন অ্যাবাউট ওএসসিএস। অর্গানাইজেশনাল সেফটি, ওএসসিএস হলো অর্গানাইজেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইস্যুস রিলেটেড, যে ট্রেড ইউনিয়ন আছে বা লেবার অর্গানাইজেশন আছে, তাদেরকে এনগেজ করা আর কি। এরপরে নাম্বার 6 হলো improvement of research and documentation on OSH issues. OSH ইস্যু সম্পর্কিত রিসার্চ করা এবং সেগুলো ডকুমেন্ট করা মানে রেকর্ড করা, অর্থাৎ প্রমাণ রাখা, লিপিবদ্ধ করে রাখা। রেকর্ডিং হতে পারে বা লিপিবদ্ধ হাতে লিখে হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা কি বিষয়? এটা হলো মনে করি কোনো ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজের ডেথের পরিমাণ, ইনজুরি পরিমাণ বা ক্ষতিগ্রস্ত কতজন হয়েছে, এগুলো টাইম টু টাইম, ইয়ার টু ইয়ার অথবা 6 মাস পর পর এগুলো যদি ইনভেস্টিগেট করা যায় বা রিসার্চ করা যায় এবং বের করে সেগুলো যদি ইমপ্রুভমেন্টের ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সেফটি এবং হেলথ বিষয়টা কিন্তু অনেক ইমপ্রুভড হবে। কিন্তু বর্তমানে এটা তেমন নাই বললেই চলে, রেকর্ড রাখা হয় না, বা রাখলেও তোমরা জানো আমাদের দেশে একটা বড় প্রবলেম, যেটা আমি আমার সমাজের মাঝে মাঝে কিন্তু সমালোচনা করি, সেটা হলো যে আমাদের বড় প্রবলেম হলো যে এটাকে মেনে না চলা। হ্যাঁ, রেকর্ড করা না করা, একটা মেনে না চলা, রেকর্ড না করা, আর একটা হলো রেকর্ড করতে গিয়ে ভুল রেকর্ড করা। হয়তো মারা গেছে 100 জন, লিখছে যে 10 জন মারা গেছে। এটা মানে আমাদের দেশে কিন্তু এটা হয়, তাই না? পাবলিকের কাছে সত্যটা প্রকাশ করতে চায় না, এটা যদি আন্দোলনে যায় এইসবগুলা, সেগুলো ঠিক না। আসলে এটা রেকর্ডগুলো সঠিক রাখতে হবে, তাহলে পরবর্তীতে ব্যবস্থা নিতে কিন্তু সুবিধা হয়। তার ট্রেনিং এর ব্যবস্থা, বা তাকে রিটায়ারমেন্টে পাঠাবে কিনা, বা তাকে অন্য কোনো ব্রাঞ্চে পাঠাবে কিনা, বা ট্রেনিং নিয়ে আসা হোক, সব ঠিক আছে। একটা জায়গায় হয়তো দুর্বলতা আছে। এখন যেটা এখানে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে যে বর্তমানে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে তেমন কোনো এরকম কোনো ব্যবস্থা রাখা হয়নি যে রিসার্চ করে ডাটাগুলো সংরক্ষণ করে রাখবে দীর্ঘদিন, যখন যার প্রয়োজন সে কাজে ব্যবহার করবে। বাট ইট হ্যাজ বিন স্টার্টেড, হ্যাঁ, এটা স্টার্ট হয়েছে, যদিও সব জায়গায় বিশেষ করে
সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো হয়তো করে না, কিন্তু করলে আবার তুমি একটু হেল্পের জন্য যাবা, হেল্প করবে না, এটা কিন্তু খারাপ। ইনফরমেশন কিন্তু পাবলিক হওয়া উচিত, কনফিডেন্সিয়াল এগুলো ছাড়া। হ্যাঁ, এগুলা তাও করবে না, টাকা পয়সা নিবে, ঘুষ নিবে। তুমি একটা কোনো হেল্পের জন্য গেলে বাংলাদেশে ফাইল নড়ে না, টাকা দিয়ে এক টেবিল থেকে আর টেবিল, আর টেবিল থেকে আর এক টেবিল। ইটস ভেরি আনফরচুনেট। যাই হোক, তো এইখানে কয়েকটা পয়েন্ট বলা হয়েছে। প্রথম হলো কালেক্ট এন্ড অ্যাসেম্বল দ্য ডাটা, ডাটা কালেক্ট করো, সেগুলো অ্যাসেম্বল করো, একত্রিত করো, সাজাও, সাজিয়ে গুছিয়ে, দেন ইউ ক্যান ইউজ দিস ডাটা হোয়েন নিডেড। হ্যাঁ, তুমি এটা প্রেজেন্ট করতে পারো বসের কাছে, এবং যখন দরকার সেটা ব্যবহার করা যেতে পারে। ফর্মুলেট গাইডলাইন্স ফর ইমপ্রুভিং ওএসএস কন্ডিশনস ইন বোথ স্মল অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজেস। এন্টারপ্রাইজগুলো, ইন্ডাস্ট্রিগুলো লার্জ হয়, স্মল হয়, তাদের জন্য আলাদা আলাদা গাইড করা। সবার কিন্তু গাইডলাইন এক হবে না, তাই না? ওই যে বললাম না, কিছু সেক্টর আছে হ্যাজার্ডাস, কিছু আছে লেস হ্যাজার্ডাস, কিছু আছে মোর হ্যাজার্ডাস, কিছু আছে লার্জ, কিছু আছে স্মল। এইগুলো যেন মানে এগুলোর নিড তো একরকম না, রাইট? কাজেই গাইডলাইন শুড বি নিড স্পেসিফিক, যার যেমন দরকার। নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য এক ধরনের ট্রেনিং, পুরাতনদের জন্য আরেক ধরনের, রাইট? এরপরে আচ্ছা, এটা শেষ, এরপরে আরেকটা। নেক্সট পয়েন্ট হলো support all local and central regulatory offices with computerized system to collect and preserve all OSAs related information. লোকাল এবং সেন্ট্রাল রেগুলেটরি অফিস, যারা রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে, তাদের উচিত হবে এই ইনফরমেশনগুলো, ওই যে কতগুলো আজকে ইনজিওর্ড হলো, কতজন মারা গেছে গত 6 মাসে, কথা বলছি, হ্যাঁ, কি ধরনের ঘটনা ঘটলো, হেলথ রিলেটেড, কারো কোনো হেলথ প্রবলেম হয়েছে কিনা, এই সমস্ত ইনফরমেশনগুলো কম্পিউটারাইজড করা। কোথায়? লোকাল অ্যান্ড সেন্ট্রাল রেগুলেটরি অফিস, গভর্নমেন্ট। engage experts or professional excellences to research on OSA's casualties based on the preserved records or with further survey information. যারা প্রফেশনাল আছে, এক্সপার্ট যাদের আছে, তাদেরকে এনগেজ করা ওএসএইচ রিলেটেড যে সমস্ত ফ্যাক্টরস আছে, অর্থাৎ যে সমস্ত ফ্যাক্টরের কারণে ওএসএইচ হয়, এই ব্যাপারে যাদের প্রফেশনাল অভিজ্ঞতা আছে, দক্ষতা, যোগ্যতা আছে, তাদেরকে এনগেজ করা। তারাই রেকর্ড করবে, হ্যাঁ, যে কেন, কি এক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কেন হয়েছে, কিরকম ক্ষতির পরিমাণটা, কতটুকু রিকাভারেবল, এই জিনিসগুলো তারাই কিন্তু এস্টিমেট করবে। এর পরের পয়েন্ট হলো এস্টাবলিশমেন্ট অফ এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। Establishment of a National Institute of Occupational Safety and Health. একটু দ্বারা আমার এটা কাজ করছে না। ঝামেলা হয়েছে, তোমরা একটু ধরবে।
আচ্ছা হয়েছে। এখন হলো এস্টাবলিশমেন্ট অফ এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। আবারও বলছি, টাইটেল থেকেই বোঝা যায় যে সরকারকে কি করতে হবে, একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এস্টাবলিশ করতে হবে। ইমপ্রুভমেন্ট ইন দ্য ফিল্ড অফ ওএসএইচ আমি অনেকবার বলেছি, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আসলেও তো তোমার একটা ইন্ডাস্ট্রি আছে, তুমি কি একবারেই একদম 100% সেফ এবং হেলথ সাউন্ড থাকবে এটা ই করতে পারবা? নো। বলা হচ্ছে যে ইট ইজ এ গ্রাজুয়াল কন্টিনিউয়াস প্রসেস। আজকে হয়তো সেফটি ইনশিওর করলাম, তারপরে ধীরে 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 6 মাস পর আবার 1 বছর পর আবার যখনই প্রয়োজন পড়ে। কারণ কি, বিশেষ করে যখন নতুন ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজ হয় তাদের কিন্তু জানা থাকে না কোন বিষয়গুলো সমস্যা করবে। যখন তুমি নতুন অবস্থায় দেখা যাবে অনেক রকম সমস্যা অ্যারাইজ করছে, ইউ উইল নোট ডাউন, ইউ উইল ডু সার্ভে, রেকর্ড রাখবে, লিপিবদ্ধ করে রাখবে, দেন এটা ভিত্তিতে ব্যবস্থা করতে হবে। সো ইমপ্রুভমেন্ট ইন দ্য ফিল্ড অফ ওএসএ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, সেই জন্যই বলছি আর কি, অ্যান্ড রিকোয়ার্স এফোর্টস অ্যান্ড উইল require the establishment of a central specialist body able to uh, under undertake advice, research and other safety related activities. অর্থাৎ ওএসএইচ এই যে একটা ফিল্ড, এখানে ইমপ্রুভমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমি অলরেডি বললাম। তো টাইম টু টাইম উই ক্যান ইমপ্রুভ ইট। একবারেই একদম হাইস লেভেলে কোনো 100% সেফটি, 100% সেফ আমার ইন্ডাস্ট্রি, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। টাইম টু টাইম উই উইল ট্রেন আওয়ার এমপ্লয়ার্স অ্যান্ড সো অন। ট্রেনিং ব্যবস্থা করবো তাদেরকে। অনেক সময় হয় না যে ডিগ্রি পাস মানে ব্যক্তি জয়েন করেছে, পরে তাকে একটু সুযোগ দেওয়া, এমএ পাস করে আসুক, ঠিক আছে, ভর্তি হয়েছে, সাপোর্ট করলাম, 5 দিনে আসছে, সপ্তাহ নাই 3 দিন অফিস করলো, যদি পড়াশোনা করে আসলে সে হি অর শি ক্যান কন্ট্রিবিউট টু মাই organization or industry. The government should therefore establish a national institute of occupational safety and health. সেই জন্য গভর্নমেন্টের উচিত একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্গানাইজেশনাল সেফটি অ্যান্ড হেলথ এরকম একটা ইনস্টিটিউট করে দেওয়া উচিত, which is presently running in most of the countries of the world. যেটা পৃথিবীর বেশিরভাগ দেশে এটা এখন প্রচলন আছে। বাংলাদেশে এটা তো আদৌ কবে হবে না হবে, nobody knows. Proposed action, এগুলো করার জন্য কি করতে হবে গভর্নমেন্টকে? গভর্নমেন্ট will establish a national, যেটা অলরেডি বলেছি, ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ for educating, training and growing awareness of employers, workers and general people. NIOSH অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট will carry out research work to eliminate or reduce OSH related casualties or deaths. অর্থাৎ অকুপেশনাল সেফটি এবং হেলথ রিলেটেড যে সমস্ত নেগেটিভ আসপেক্টগুলো আছে, কারণ মৃত্যু ঘটতে পারে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরের কারণে এগুলো ঘটতে পারে, সেগুলো এলিমিনেট করার ব্যবস্থা করা, এবং তার জন্য কি দরকার, রিসার্চ করতে হবে, এবং এই ইনস্টিটিউট এই রিসার্চটাকে ক্যারি করতে হবে। অর্থাৎ ইনস্টিটিউট রিসার্চের ব্যবস্থা করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ সেফটি অ্যান্ড health management issues that have been implemented in others industries. News will help in promoting safety guides and or rules for different enterprises. অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্গানাইজেশনাল সেফটি অ্যান্ড হেলথ আরো কি করতে পারে, সেফটি গাইডলাইন এবং রুল প্রণয়নের ক্ষেত্রে হেল্প করতে পারে ফর ডিফারেন্ট এন্টারপ্রাইজেস। তার মানে কি, ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন আলাদা আলাদা। কারণ একটা ইন্ডাস্ট্রি যদি হ্যাজার্ডাস পরিবেশ অনেক খারাপ হয়, আর যদি ভালো হয়, তাহলে তো দুজন ট্রেনিং একরকম হবে না, রাইট? এরপরের পয়েন্ট, NIOSH উইল হেল্প এডুকেশনাল ইনস্টিটিউটস অ্যান্ড ট্রেনিং।
এই ইনস্টিটিউট আরো কি করতে পারে, মানুষের বিভিন্ন রকম শিক্ষামূলক প্রোগ্রাম, প্রশিক্ষণমূলক প্রোগ্রামের ব্যবস্থা করতে পারে, যে এই ইনস্টিটিউট এটা করবে আর কি। তারপরে সার্টিফিকেট কোর্স হতে পারে, সেই সার্টিফিকেট কোর্স করে সেটা ইন্ডাস্ট্রি যখন জবের জন্য যাবা তখন লিখতে পারো আই হ্যাভ দিস কাইন্ড অফ ট্রেনিং অ্যাবাউট সেফটি অ্যান্ড হেলথ ইস্যুস। এখানে কিছু পয়েন্ট আলোচনা করা আছে, দেখো এরপরের পয়েন্টটা যেটা NIOSH will help educational institutes and training institute in drawing up OSH issues in course curriculum. আমাদের যে শিক্ষা প্রোগ্রাম সেখানে কিন্তু বিভিন্ন লেভেল আছে, বিভিন্ন স্তর আছে। এই লেখকের মতে প্রত্যেক স্তরে এ ধরনের শিক্ষামূলক প্রত্যেক স্তরে কারিকুলাম আছে, সেই কারিকুলাম অন্তর্ভুক্ত করা। কি অন্তর্ভুক্ত করা? in about organizational safety and health related issues. তার মানে কি, তাহলে কি হবে, ছেলেমেয়েরা শিখবে, তো তোমাদের মধ্যে যারা ইন্ডাস্ট্রিতে যখন জব করবে তাদের জন্য হেল্পফুল হবে। কাজেই কারিকুলামে এটা থাকা উচিত, সেফটি অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট ইস্যুস গুলা প্রত্যেক কারিকুলামের কথা বলেছে আর কি। বর্তমানে হয়তো প্রত্যেক কারিকুলামে নাই, হয়তো বিবিএ টাইপের যারা এর ডিপেন্ড করে ওখানে হয়তো আছে, বা কি বলে টেকনোলজি যে সাবজেক্ট তোমাদের এখানে আছে, বাট ইন ডিউ ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট আমাদের কিন্তু এটা নাই। কিন্তু আমাদের ছেলেমেয়েরাও ইন্ডাস্ট্রিতে জব করতে পারে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হিসেবে, কাজেই তাদের এরকম সেফটি ট্রেনিং দিলে তাদের জন্য বেনিফিশিয়াল। দেন নেক্সট হলো প্রভিশন অফ অ্যাডিকুয়েট অকুপেশনাল হেলথ। একটু দাঁড়াও, আমার কার্সারটা আবার প্রবলেম করছে, এটা অনলাইনে একটা কমন প্রবলেম। প্রভিশন অফ অ্যাডিকুয়েট অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সার্ভিসেস। হেলথ এবং সেফটি সার্ভিসের জন্য পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আছে কিনা সেইটার ব্যাপারে তাদের নিশ্চিত করা। এটা ব্যাকগ্রাউন্ডটা কি, দ্য প্রেজেন্ট সিস্টেম অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, বর্তমান যে সিস্টেম আছে, মেডিকেল ফ্যাসিলিটিস আছে টু সাপোর্ট দ্য occupational health of workers is not adequate. এটা adequate না, and require significant improvements to attain a proper standard. এটা যথেষ্ট না এবং সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করার মতো না আর কি। তাহলে কাজে কি করতে হবে, নিচের অ্যাকশনগুলো নিতে হবে, প্রপোজড অ্যাকশন। আমরা দেখি প্রপোজড অ্যাকশনের মধ্যে কি কি আছে। প্রথমে আছে এস্টাবলিশ পিরিয়ডিক হেলথ চেকআপ অফ এমপ্লয়িজ অ্যান্ড হেলথ সার্টিফিকেট অ্যাজ পার্ট অফ এসিয়া, অর্থাৎ মাঝে মাঝে পিরিয়ডিক্যালি টাইম টু টাইম এমপ্লয়ীদের হেলথ চেকআপ করা এবং সে সার্টিফিকেট দেওয়া, তার হেলথ ভালো না মন্দ তাকে ইনফর্ম করা, তাহলে সেই ব্যবস্থা নিতে পারে। এরপর আছে ডেভেলপ দ্য ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অফ দি ইন্ডাস্ট্রিয়াল হেলথ ইউনিট। ইন্ডাস্ট্রিয়াল হেলথ ইউনিট যা আছে তার ক্ষমতা বাড়ানো আর কি, আন্ডার দি ডিরেক্টরেট জেনারেল, ডিরেক্টরের অধীনে যিনি কাজ করেন আর কি, অফ হেলথ সার্ভিসেস। হেলথ সার্ভিসেস ডিরেক্টর জেনারেল আছে, তার অধীনে কর্মরত যে সমস্ত এমপ্লয়িজ আছে, সরি এটা হলো তাদের develop the institutional capacity of the industrial health unit, industrial health unit capacity বাড়ানো আর কি, in developing appropriate assistance that can be provided to workers, ওয়ার্কারদেরকে হেলথ রিলেটেড বিষয়ে হেল্প করার জন্য, হেলথ এবং সেফটি রিলেটেড বিষয়ে হেল্প করার জন্য যারা সাফার করছে from occupational health problems that come to the attention of doctors at the থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল, প্রত্যেক থানা এবং ডিস্ট্রিক্ট লেভেলে
শুধু ঢাকা, কক্সবাজার, চিটাগাং এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। হ্যাঁ, প্রত্যেক ডিভিশনে যেতে হবে, প্রত্যেক উপজেলা যেতে হবে, দেন থানা লেভেলে যেতে হবে। যেটা বলতে এই লেভেলে এগুলো এস্টাবলিশ করতে হবে। হেলথ ওই যে ইনস্টিটিউট ডেভেলপ করে তাদের কি হেলথ রিলেটেড এবং সেফটি রিলেটেড ইস্যুতে অবদান রাখার সুযোগ সৃষ্টি করতে হবে। এরপরে আছে এস্টাবলিশ ইউনিটস উইদিন অল মেজর হসপিটালস স্পেশালাইজিং ইন ইন্ডাস্ট্রিয়াল ডিজিজ অ্যান্ড অকুপেশনাল ইল হেলথ। একটা ইউনিট এস্টাবলিশ করতে হবে সকল হসপিটালে যারা ইন্ডাস্ট্রিয়াল ডিজিজ এবং অকুপেশনাল হেলথের ব্যাপারে স্পেশালিস্ট। মানে কি, এদের জন্য উইন্ডো খুলতে হবে, বুঝতে পারছো, ট্রিটমেন্টের জন্য। হসপিটালে, প্রত্যেক হসপিটালে বা ক্লিনিক যেখানে আছে সেখানে এই ইন্ডাস্ট্রিতে যারা ডিজিজ আক্রান্ত হয় বা অকুপেশনাল হেলথ প্রবলেম হয় তাদের জন্য সার্ভিসের ব্যবস্থা থাকবে আলাদা। আমি মনে করি এটা ভালো দিক, কারণ তাদের নেচারটা তো মানে এটা ইয়া না, কি বলে, তাদের যে সমস্যাগুলো এগুলো তো আর্টিফিশিয়াল, রাইট? হ্যাঁ, নর্মালি তুমি খেয়ে বসে আসো, হঠাৎ করে সিক না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট কেউ যদি জব করতে গিয়ে তখন ইস্যু সমস্যা ফেস করে, তাহলে দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। এরপরের পয়েন্ট, এনশিওর দ্যাট দ্য নিউ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ক্যান amongst other things undertake clinical research on work related diseases, advise government on relevant health related actions, and provide special diagnosis and treatment facilities to victims of work related diseases. এনশিওর করতে বলা হয়েছে কি, যে ওই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল অ্যান্ড সেফটি অ্যান্ড হেলথ আর কি, যে আমরা আলোচনা, একটা ইনস্টিটিউট এস্টাবলিশের প্রস্তাব আসছে। তো নতুন এটা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে তারাই কিন্তু ক্লিনিক্যাল রিসার্চ গুলো করবে। এই এমপ্লয়ীদের ক্লিনিক্যাল রিসার্চ বলতে তাদের মেন্টাল হেলথ রিলেটেড রিসার্চ, তাদের অ্যাক্সিডেন্ট, তাদের হ্যাজার্ডাস পরিবেশে কাজের সার্ভে করা, গবেষণা করা, and based on that গভর্নমেন্টকে অ্যাডভাইস করা যে এদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে to ensure more safety, more health, better health. এরপরে যেটা আছে, ডেভেলপ দ্য ফ্যাসিলিটিস, রিসোর্সেস অ্যান্ড ক্যাপাসিটি অফ স্পেশালাইজড ওয়ার্কার্স হেলথ কেয়ার সেন্টার্স। কি করতে হবে? ফ্যাসিলিটিস বাড়াতে হবে, ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে, রিসোর্স বাড়াতে হবে, রিসোর্স ডেভেলপ করতে হবে, ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। কাদের? স্পেশাল স্পেশালাইজড ওয়ার্কার্স, যারা যে সমস্ত ওয়ার্কাররা স্পেশালাইজড। কারেন্টলি দ্যাট রেসপন্সিবিলিটি অফ দি লেবার মিনিস্ট্রি, so that they can provide specialized health care and workers. তার মানে কি, যে এই যে হেলথ কেয়ার সেন্টারে যে ওয়ার্কাররা স্পেশালাইজ ওয়ার্কার বলা হচ্ছে আর কি, তাদের জন্য যে ফ্যাসিলিটিস এবং রিসোর্সের ব্যবস্থা করতে হবে, এটার জন্য এটা করবে কারা? দায়ী থাকবে কারা? রেসপন্সিবিলিটি অফ দি লেবার মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি দায়ী আর কি, সো দ্যাট দে ক্যান প্রোভাইড স্পেশালাইজড হেলথ কেয়ার টু ওয়ার্কার্স। তারা এটা সাপোর্ট দিবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে বা রিসোর্স সাপোর্ট দিবে, কেমন? এরপরে আছে পয়েন্ট হলো এনকারেজ মেডিকেল গ্রাজুয়েটস, মেডিকেল গ্রাজুয়েট তোমাদের মতোই যারা মেডিকেলে পড়ে আর কি, হ্যাঁ, তাদেরকে এনকারেজ করা টু ট্রেন পোস্ট গ্রাজুয়েট অকুপেশনাল মেডিসিন ডিগ্রি। তাদের একটা ডিগ্রি নাই, অকুপেশনাল মেডিসিন ডিগ্রি, অকুপেশনাল মেডিসিন ডিগ্রি কিন্তু খেয়াল করো। তার মানে কি, এটা অকুপেশন রিলেটেড, যে কারো যদি কোনো প্রবলেম হয় কি ধরনের মেডিসিন দেওয়া হবে, সেক্টর বেসড। from National Institute of Preventive and Social Medicine, and make this qualification as mandatory
এটাকে ম্যান্ডেটরি করতে হবে রিকোয়ারমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট ইন পাবলিক হসপিটালস লোকেটেড ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। মনে করো ঢাকাতে আর কি, যেখানে সেখানে এই হসপিটালগুলো আছে সেখানে ম্যান্ডেটরি করা যে তাদের একটা পোস্ট গ্রাজুয়েট মেডিসিন ডিগ্রি করবে আফটার গ্রাজুয়েশন। ডিগ্রি করার পরে এমবিবিএস ডিগ্রি করার একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, সেটা হবে কিসে? অকুপেশনাল হেলথে। সো দে ক্যান কন্ট্রিবিউট। এর পরের পয়েন্টটা হলো দ্য ব্যুরো অফ প্রাইমারি হেলথ এডুকেশন উইল বি instructed to the raise greater awareness among workers in industrial areas on occupational uh, health aspects. প্রাইমারি হেলথ কেয়ারের যে ব্যুরো আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে টু রেজ গ্রেটার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য অ্যামংস দ্য ওয়ার্কার্স ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস অন অকুপেশনাল হেলথ অ্যাসপেক্টস। যারা এই ক্ষেত্রে ভালো করবে, হেলথ এবং অকুপেশনাল সেফটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যাদের ভালো করবে তাদেরকে তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য তাদের এডুকেশনের ব্যবস্থা করতে হবে আর কি, তাদের ইনস্ট্রাকশন দিতে হবে, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এরপরে হলো অল হসপিটালস, ক্লিনিক অ্যান্ড মেডিকেল সেন্টার্স শ্যাল প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিস ফর দি ওয়ার্কার্স। যত হসপিটাল আছে, ক্লিনিক আছে, মেডিকেল সেন্টার আছে, তাদের উচিত হবে এই ওয়ার্কারদেরকে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করা। এগুলো সরকার নিশ্চিত করবে। কিন্তু আমাদের দেশে কি হয় যে মানে সেফটি ইস্যু, আমরা সেফটি ব্যাপারটা বললে আমাদের সেফটি মানে হলো যারা নিম্ন পর্যায়ে চাকরি করে তাদের ক্ষেত্রে, কারণ তারা ওই যে কলকারখানা মেশিন নিয়ে কাজ করে, আমরা মনে করি শুধু ওদেরই সেফটি ব্যাপার আর কি। এই জন্য এটা গুরুত্বটা কিন্তু কম পায়। ওই মানুষগুলোকে যদি আমরা মানুষ মনে করতাম, যদি গুরুত্ব দিতাম, তাহলে কিন্তু এটা গুরুত্ব পেত। যে না আমরা তাদের জন্য মানে তাদের প্রতি আমরা গুরুত্বটা দেই না, যার জন্যই কিন্তু এগুলো কিন্তু কার্যকর হয় না। এই সমাজ ব্যবস্থা মানে আমি জানি না কখন পরিবর্তন হবে, তো হতে পারলে তো ভালো, না হলে একমাত্র আল্লাহ তাআলা জানেন আমাদের কি হবে। আমাদের সময় বেশি নাই, এখানে লাস্ট যেটা আছে স্ট্র্যাটেজি, অলরেডি আমরা আলোচনা করেছি, এখানে আমাদের ডিটেলস আলোচনা করার দরকার নাই। এখানে একটু প্রথমে বলেছে দ্য ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ পলিসি, আমরা যে বললাম প্রস্তাব করার কথা বললাম, এটা ফর্মুলেট করেছে বাই দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। অলরেডি ফর্মুলেটেড, হ্যাঁ ফর্মুলা করা হয়েছে, কিন্তু আনইমপ্লিমেন্টেড। কিন্তু ইমপ্লিমেন্টেড কোথায়? ওই মিনিস্ট্রিতে। এর আদার মিনিস্ট্রি, সব জায়গায় তো কর্মচারী কর্মকর্তা আছে, রাইট? বাট ইটস ইমপ্লিমেন্টেশন উইল রিকোয়ার ইনভলভমেন্ট অফ আদার মিনিস্ট্রিজ, অন্যান্য মিনিস্ট্রি সেখানে ইনভলভ করতে হবে, শুধু লেবার হেলথ মিনিস্ট্রিতে না। এখানে আমরা আর ডিটেলস এখানে আমি যেতে চাচ্ছি না। এরপরে মনে হয় আমাদের কিছু অ্যাটেন্ডেন্স দিয়ে এসে আমাদের মানে ক্লাসের টাইম বেশিক্ষণ নাই, আর 13 মিনিটের মতো আছে। আমি একটু আস্তে ধীরে যাচ্ছি, বিকজ অ্যাজ আই মেনশন বিফোর, কন্টেন্টস খুব বেশি না। এটা দেখা যাবে যে ক্লাস আগে এমনি তো অনলাইনে একটু স্পিডে হয়, কারণ অনলাইন ডকুমেন্ট একদম সামনে থাকে, তো সেই জন্য এরপরে কনক্লুশন আছে, যেটা কনক্লুশনটা কি, এই চ্যাপ্টার আমরা কি শিখলাম তাহলে? এটা আমাদের বিষয়টাই ছিল যে ন্যাশনাল পলিসি অ্যাবাউট অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। আমরা এখানে লার্ন করেছি এই ব্যাপারে গভর্নমেন্টের অনেক কিছু লার্ন করেছি। প্রথমে দেখছিলাম স্টেক হোল্ডারদের ব্যাপারে, যে স্টেক হোল্ডারদের কার কি
আই এম সরি, আই হ্যাড এ প্রবলেম, নেটে প্রবলেম হয়েছিল। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ক্লাস তো শোনা গেছে, শেষ মুহূর্তে মনে হয় সমস্যা হয়েছিল না? জি স্যার, অটোমেটিক স্যার আপনার অ্যাটেন্ডেন্স যখন দিব তখন সমস্যা হচ্ছিল, তাই না? জি স্যার। ওই 5 মিনিট ওইরকমই হয়ে গেছে, একটু সামান্য হয়তো হতে পারে, যাই হোক। আমি যখন ক্লোজ করতে গেছি তখনই সমস্যাটা হয়েছে, আমি দেখেছি। সো অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি তোমাদের। রোল নাম্বার 3, Present, sir. 5, Present, sir. 6, প্রেজেন্ট স্যার। 10, Present, sir. 12, Present, sir. 18, Present, sir. 19, 20, Present, sir. 23, প্রেজেন্ট স্যার 24, 25, 27, Present, sir. 28, Present, sir. 29, প্রেজেন্ট স্যার 32, স্যার চ্যাট বক্সে দিয়েছে কত? 32। ওকে, 34, 37, প্রেজেন্ট স্যার। 38, প্রেজেন্ট স্যার। 39, ইয়েস স্যার 41, 42, 44, Sir, 41 present. 41 present, 42 আছো? জি স্যার প্রেজেন্ট। হ্যাঁ, 42 স্যার প্রেজেন্ট। সাবরিনা, ওকে। নেক্সট সামিয়া, 44। স্যার 44 ছিল স্যার, এতক্ষণ স্যার নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। 47 ইফতি। 47 ও তো স্যার ছিল স্যার। আচ্ছা ঠিক আছে। 48 হাফসা, হাফসা আসছো? জি স্যার প্রেজেন্ট, জি স্যার। দেন 49, 51, Present, sir. রিয়াদের মধ্যে আছে 62, Yes, sir. 63, 16, নাইমুজ্জামান, 141, প্রেজেন্ট স্যার 100। Yes, sir. ওকে, আর কার মনে হয় বাকি নাই, নিয়েছি। কয়েকজন অ্যাবসেন্ট আছে আজকে। থ্যাংক ইউ, সি ইউ দ্য নেক্সট উইক। Sub 25, sir. 25, Yes, sir. ওকে, দিয়ে দিলাম। স্যার আমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম স্যার। কত রোল? স্যার 141 রিয়াট। 141 রিয়ার। কত ক্লাস বলতে পরীক্ষা ছিল? অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, আজকে যারা অ্যাবসেন্ট আমি এবার বলি, দেখো আছে নাকি। রোল নাম্বার 19 অ্যাবসেন্ট, সাদমান। এরপরে অ্যাবসেন্ট হলো এমডি আশিকুজ্জামান জয়, না তয় কি লিখছে। এরপরে আছে তানভীর, রোল নাম্বার 34 অ্যাবসেন্ট। 34 প্রেজেন্ট। এরপরে আছে নাইমুজ্জামান, রিয়াডের 16। এরপরে আছে সৌরভ রয়, এরা অ্যাবসেন্ট, আর সব প্রেজেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আদাব স্যার। হ্যাঁ ওকে, ভালো থাকবে। ভালো থাকবে, সবাই ভালো থাকবে।